গত ৬-৭ ওয়ার্কিং ডে ধরে আমরা বলে আসছি যে আমরা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ফেস করছি ৫,৬৩০ লেভেলে, যেখানে আমরা অনেকগুলা রিজেকশন ক্যান্ডেল ফেস করেছি, যার কারণে আমরা মূলত বাজারের মধ্যে একটা নেগেটিভ ইন্ডেক্স স্টার্ট হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছিলাম। এবং যেদিন এই ক্যান্ডেলটি দেয় তখনই বলা যায় কিছুটা যে এরকম একটা ডজি ক্যান্ডেল যখন এত বড় রিজেকশন স্টিক তৈরি করে, দেন পরের দিন যেভাবে একটা বড় ক্যান্ডেল দিয়েছে 85 পয়েন্টের, আই থিঙ্ক নেগেটিভ ইন্ডেক্স ছিল। এবং গতকাল কি মাত্র বলছিলাম যে এই ক্যান্ডেলটা আসলে খুব একটা সুবিধাজনক ক্যান্ডেল না, এন্ড এটা নিয়ে যে এখান থেকে যে রিভার্সাল হবে সেরকম সম্ভাবনাও খুব কম। আজকে এই ভিডিওটি কেন ইমার্জেন্সি আমাদের করতে হচ্ছে, কারণ হচ্ছে অলরেডি হয়তো অনেকে বুঝেছেন যে বিভিন্ন টেক্সট আসছে বিভিন্ন মানুষ থেকে আমার, বা অনেকে কল করছেন যে জানার জন্য যে আসলে ইন্ডেক্স কি একটা বড় পতনের দিকে যাচ্ছে কিনা। সেরকম চিন্তিত হওয়ার মতো আমি কিছু না পেলেও, সিন্স পতনটা বড় এবং অনেকের কাছে এটা গুরুত্বপূর্ণ, অনেকে হয়তোবা একটু হায়ার প্রাইসে বিভিন্ন স্টক কিনে ফেলেছে। প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হওয়ার আগে আগে আমরা যারা রেসপন্সিবল মানুষ আছি সবাই একটু এটা মাথায় রাখি যে বাজারে এর মধ্যে অনেক স্মার্ট মানি এন্ট্রি ঢুকেছে, এবং মাত্র ঢুকার সাথে সাথেই টাকাগুলা কিন্তু এভাবে বড় একটা পতন ঘটিয়ে বের করে নিতে পারে না। প্লাস ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন বলি বা বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থায় বলি, সব দিক দিয়ে এমন কোনো সিচুয়েশন এখন পর্যন্ত আসেনি যে যেটার জন্য আমরা একটা বড় পতন হয়তোবা দেখতে পারি। যদি আমরা নেপালের সিচুয়েশনের কথা বলি, সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন যে নেপালের কারেন্ট পলিটিক্যাল সিনারিওর কারণে পুঁজিবাজারে আমাদের এরকম পতন হচ্ছে কিনা, সেটা আম, আমার কাছে এখনো মনে হচ্ছে না। কারণ হচ্ছে যদিও আমাদের পুঁজিবাজার অনেক বেশি নিউজ সেন্সিটিভ, নেপালে কি হয়েছে সেটার সাথে আসলে আমাদের স্টক মার্কেটের রিলেশনটা খুবই কম আমি বলবো। ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিতে বা পলিটিক্সে যদি কোনো সমস্যা হয় সেটার ইফেক্ট সব স্টক মার্কেটে টুকটাক পড়ার কথা, বাট এটাতে খুব বড় সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। এখানে মেইন প্রবলেমটা আমরা যেটা ফেস করছি, সিন্স আমরা এখানে অনেকগুলা রিজেকশন ক্যান্ডেল ফেস করেছি, এখানে হয়তোবা অনেকে বুঝে গেছেন এখানে সেল প্রেশার আসা একটা একটা নর্মাল জিনিস ছিল। তার উপর যখন মানুষ প্রফিট বুকিং শুরু করে এবং চেইন রিঅ্যাকশনের মতো প্রফিট বুকিং হতে হতে আসলে আমরা একটা বড় ক্যান্ডেল দেখতে পাই। এখন কথা হচ্ছে যে পরিমাণ ভলিউম আমরা রিসেন্টলি দেখেছি, 1400 কোটি টাকার উপর অনেকগুলা টার্নওভার আমরা দেখতে পেয়েছি ট্রেডিং ডেতে, সেখানে কিন্তু আমাদের টার্নওভারটা গতকালকে থেকে ফল করেছে এরকম 1200 কোটি টাকা, এবং আজকে তো 1,000 কোটি টাকাই ক্রস করতে পারেনি। তো সেই হিসেবে আমি এটা একটা ভালো জিনিস দেখছি যে মানুষ জাস্ট বিকজ সেল প্রেশার আছে ইন ইন পুঁজিবাজারে, সেই জন্যই সেল করে দিচ্ছে না মানুষ। যেহেতু হাতে রাখছেন শেয়ার, তার মানে হচ্ছে ভলিউম এর কারণেই বাড়ছে না। যদি মানুষ সমানে সেল করে দেওয়া স্টার্ট করতো, অনেক সময় আমরা প্রিভিয়াসলি এরকমও দেখেছি স্ট্রিক্টলি যে সেল প্রেশার এসেছে, ভলিউম উল্টা আগের দিনের চেয়ে বেড়ে অনেক বড় নেগেটিভ দিয়ে দিন শেষ হয়ে গেছে। আজকে আমরা যে ধরনের নেগেটিভ ফল দেখেছি ইন্ডেক্সে, ওই হিসাবে কিন্তু ভলিউম ওরকম হয়নি, তার মানে হচ্ছে এখনো মানুষ শেয়ার হাতে রেখে দিচ্ছে। আমরা যদি একটু কুইকলি দেখে নিই বাজারের অবস্থা কি ছিল, 65 পয়েন্টের পতনের পাশাপাশি আমরা 28 কোটি ভলিউম দেখেছি, যেটা সিগনিফিকেন্টলি কম। গতকালের আই থিঙ্ক 37 কোটির উপরে ভলিউম ছিল। আজকে 950 কোটি টাকার টার্নওভার হয়েছে, 42টি মাত্র অ্যাডভান্স করেছে, 309টি ডিক্লাইন করেছে। এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে ইন্স্যুরেন্স, তার পাশাপাশি আছে টেক্সটাইল, এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরে। এখন ইন্স্যুরেন্সে আমরা একটা বড় ধরনের পতন দেখছি, এটা বলাটা একদম কারেক্ট হবে না। ইন্স্যুরেন্স অলরেডি অনেক বেশি লো লো পয়েন্টে ছিল, সেখান থেকে কিছুটা গেইন দিয়ে এখন যখন ইন্ডেক্সে আমরা একটা আহ, বাধা ফেস করছি, সেইটারই রিয়াকশন হিসেবে কিন্তু সেল প্রেশারটা ইন্ডেক্সে ইন্স্যুরেন্সে আমরা দেখতে পাচ্ছি। সিন্স ইন্স্যুরেন্স ওয়াজ দ্য লাস্ট সেক্টর যেটা খুব ভালো করছিল, এখানে প্রফিট বুকিং এর শিকারই হয়েছে, যার কারণে ইন্স্যুরেন্স অনেকগুলা আহ, কমে যেতে গেছে। বাট আমার অবজারভেশন যেটা বলে ম্যাক্সিমাম স্টকসই এই সেক্টরে একটা রিকভারি লেভেল ক্রস করে যখন সাপোর্ট নিয়েছে, সেই সাপোর্ট ধরে রাখার চেষ্টা করছে। এবং হয়তোবা একটা দুইটা স্টকে আমরা সাপোর্ট লেভেল ভাঙতে দেখছি, বাট স্টিল
জুলাই মাসের শুরু থেকে যে রিকভারিটা দিয়ে এসেছে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সেক্টরই স্টকের ওই রকম পতন দেখতে পাইনি, এখনো অনেক স্টকই সাপোর্ট লেভেল হয়ে গেছে। এখন প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয়েছে সেটা যদি আমরা একদম ভালোভাবে দেখতে যাই, সেটা হচ্ছে অনেকে আহ, কোন লেভেলে স্টক কিনেছেন সেটা একটা প্রবলেম হয়েছে। এখন যখন আপনারা দেখেন যে কোনো স্টক র্যালি করে উপরের দিকে যাচ্ছে, র্যালি করে উপরের দিকে যখন একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসে পড়ে এবং অনেক বেশি ভলিউম হচ্ছে, সবাই বাজার নিয়ে অনেক আশাবাদী, এরকম সিচুয়েশনে অনেকে করেন কি উপরেই স্টকটা কিনে ফেলেন। সেখানে হয় আমাদের প্রথম ভুলটা, উপরে অনেক সময় যখন আমরা রেজিস্ট্যান্স লেভেলে রিজেকশন খেয়ে নিচের দিকে আসা শুরু করি, তখন আপনার স্টকটা কিনার কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে প্রাইস ফল করে, এবং প্রাইস ফল করার কারণে আপনার স্টকটিও লসের দিকে চলে যায়। এখানে অনেকে প্যানিক করে হয়তো বা টাকা ক্যাপিটাল লুজ করার ভয়ে একটা প্যানিক সেল দেন। তার কারণে এটার উপর বেশি প্রেসার পড়ে যায়। সেল প্রেসার হিসাব যদি করি, বেশি পতন দেখানো যায়। কিন্তু যারা ধরেন স্মার্ট ইনভেস্টর, লোতে কিনেছেন, বিভিন্ন সাপোর্ট লেভেল কিনেছেন, যেমন এটা একটা সাপোর্ট লেভেল, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ছিল, তারা কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ক্ষতিগ্রস্ত কি, আপনি যদি সেল না করেন আপনার এটা তো রিয়ালাইজ লস না। অ্যাজ লং এস আপনি সাপোর্ট লেভেলে কিনে, একটা ভালো সাপোর্ট লেভেলে কিনে আপনি আপনার শেয়ার হোল্ড করছেন, তাহলে এটা আসলে প্যানিক সেল কমিয়ে আনে, এবং আপনার রিয়ালাইজড লসের পরিমাণ কিন্তু ওইভাবে হয় না যদি আপনি না কোন স্টক সেল করে থাকেন। আর যেই প্রবলেমটা আমরা আইটি সেক্টরেও আজকে দেখেছি, আইটি সেক্টরে বিশাল ধস নেমেছে। আইটি সেক্টরের বিভিন্ন স্টক নিয়ে আপনারা আমাকে অনেক কোয়েরি করেছেন। আমার আসলে আইটি সেক্টর নিয়ে আমি অ্যানালাইসিস দেওয়াটাকে, মানে অ্যানালাইসিস দেওয়াটাকে আমি অনেক রিস্কি মনে করি। এর কারণ হচ্ছে আইটি সেক্টরটা আসলে বাংলাদেশে এরকম ভালো ভিত্তি সম্পন্ন না। ইনটেক ফর এক্সাম্পল অনেক দিন ধরে বেড়েই চলেছে এবং অনেক মানুষকে আমি ইনটেক অনেক উপরে কিনতে শুনেছি। কিনার পর বলতেছে যে ভাই আমি ইনটেক এই এত দামে কিনেছি, এটা কেমন হবে? ভাই, একটা স্টক যখন র্যালি করে এত উপরে চলে যায়, সেই পয়েন্টে এন্ট্রি নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনি আনলেস কোনো সলিড সোর্স থেকে নিউজ পেয়ে আহ, কিনছেন যে এটা হয়তোবা সামনে অনেক বাড়বে, সেটা ছাড়া আমার কাছে মনে হয় না এত উপরে উঠে যাওয়া একটা স্টক আপনি উপরে কিনা। ইন- এবং আইটি সেক্টরের অনেকগুলো স্টকই তখন ওভার প্রাইসড অবস্থা ছিল। আরএসআই ইন্ডিকেটর এগুলো বলছিল যে আইটি সেক্টর আসলে খুব বেশি কারেকশনের দরকার। এখন সেটাই হয়েছে। আইটি সেক্টরে আমরা অনেকগুলা স্টকের মধ্যে পতন দেখেছি। আমরা আইটি সেক্টরে যদি স্টকগুলার নমুনা দেখি, এখানে 11টা স্টকের 11টাই ডাউন। আইটি সেক্টরে আজকে বিশাল ভলিউমও হয়েছে, যেটা 77 কোটি টাকা। 77 কোটি টাকার ভলিউম, এতগুলা মানে নেগেটিভ স্টক নিয়ে আসলে চিন্তার বিষয়। সেম ভাবে আমরা আহ, দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের মধ্যেও দেখতে পাচ্ছি। ইন্স্যুরেন্স যদিও আপনার ভলিউমের দিক দিয়ে অনেক পিছনে, তা এটা একটা ভালো দিক। ইন্স্যুরেন্সে আমরা অনেকগুলো প্রথম দেখলেও ভলিউম যেহেতু কম হয়েছে, তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স মানুষ এখনো ইজিলি ছেড়ে দিচ্ছে না। ওই হিসেবে লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু আজকেও কিছুটা আমরা মিশ্র প্রবণতা দেখেছি। একটু একটা সেক্টরে যেখানে ইন্স্যুরেন্স থেকে বেশি টার্ন ওভার করেছে, লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু আজকে আপনার সবগুলাই নেগেটিভ ছিল। সো এটাও একটা চিন্তার বিষয়। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেগুলো রিকভারি দিয়ে একটা মোটামুটি সাপোর্ট লেভেল ধরেছে, সেই সাপোর্ট লেভেলগুলো স্টিল ধরে রাখছে। এটা আপাতত আশার বিষয়। আর এই মুহূর্তে আমি যেটা এরকম সিচুয়েশনে যখন ইন্ডেক্স ফল করছে, যেটাতে আমি বেশি ইম্পর্টেন্স দিতে চাই সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনারা অনেকেই বলেন টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে বাংলাদেশের স্টক মার্কেট চিনে না, চলে না। সো অনেকের কাছেই সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল এগুলো জাস্ট ফ্যান্সি টার্মস। কিন্তু আপনাদের এই জিনিসগুলা কেন দরকার সেটা এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি। এইখানে যখন দেখছিলেন যে বাধাগ্রস্ত হচ্ছে, এবং বাধাগ্রস্ত হয়েও অনেক টেকনিক্যাল অ্যানালিস্ট বলছে যে এখানে আমরা রেজিস্ট্যান্স ফেস করছি, এখান থেকে ড্রপ করে আমরা হয়তো বা একটা সাপোর্ট লেভেলের দিকে যাব, তখনই কিন্তু এটা আপনার জন্য একটা সিগন্যাল যে এখানে আপনার বাই করাটা হয়তো বা, যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং এর দিকে নজর দিয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত ভুল হতে পারে। সো সেখান থেকে কমে যখন আমরা একটা সাপোর্ট লেভেল পৌঁছাচ্ছি, এই লেভেলে কিন্তু মানুষ ভয়ের কারণে কিনছে না বা এন্ট্রি নিচ্ছে না। এখন আমি এই লেভেলগুলোতে সাপোর্ট লেভেল কেন আঁকিনি, এখানে একটা সাপোর্ট ছিল, সফট সাপোর্ট আমি বলেছিলাম, সেখানে এর আগের দিন কিন্তু বাজার শেষ করেছে। এবং এরপরে আমি যখন সাপোর্ট লেভেলের কথা বলি, 5660-এর কাছাকাছি যে সাপোর্টটা,
এখানের কাছাকাছি এসে কিন্তু আজকের দিনের ক্যান্ডেলটা শেষ করেছে। এটাকেও আমি সাপোর্ট লেভেল ধরছি না, কারণ যেই লেভেলের ভলিউম দিয়ে যেরকম বড় ক্যান্ডেল দিয়েছে ওই ক্যান্ডেলের প্যাটার্ন আসলে এটা সাপোর্ট করে না যে এখানে গিয়ে সাপোর্ট নেবে। তাই আমি একটা স্ট্রং সাপোর্ট জোনকে আপাতত সাপোর্ট হিসেবে দেখছি। 5409 থেকে 5420 পর্যন্ত যেই জোনটা আছে এটা হতে পারে আপাতত একটা ভালো সাপোর্ট জোন। এটাও যদি ভেঙে যায় আমি শেষ ভরসা হিসেবে 5330 5370 থেকে 400 এই লেভেলটাকেও একটা ভালো সাপোর্ট হিসেবে আপাতত দেখছি। আশা করা যায় যদি আনলেস খুব বড় কোনো বিপর্যয় না এসে পড়ে এই পর্যন্ত এসে বাজার ঘুরে যাবে এবং 5630 লেভেলের এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার জন্য যেই লেভেলের আসলে শক্তি দরকার সেটা এখান থেকে সঞ্চয় করা হয়ে যাবে। এখানে যদি আমরা নতুন কিছু ফান্ডের এন্ট্রি পাই, হয়তোবা আরো বড় বড় কিছু গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে আমরা আহ, এই জোনটাকে ভেঙে 5800 দিকে আগাবো। ফর দ্য টাইম বিং আমরা গতকালকের ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেল যেরকম সেই হিসেবে আরো কয়েকটা কারেকশন ডে, এটা আসলে কারেকশন বলাটা ঠিক হবে না, যেভাবে পতন হয়েছে এটা আসলে কারেকশনের পতন না, যদিও পতন হচ্ছে। হোপফুলি আরো 1-2 দিন আমরা দেখতে পারি। সেই হিসাব করলে হয়তোবা আমরা আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে এই জোন ব্রেকআউট করতে পারি, বাট আমার এক্সপেকটেশন অ্যাটলিস্ট এই পর্যন্ত হয়তোবা এসে ঘুরে যেতে পারে। এখন সেটা কিভাবে বুঝবো যে ঘোরা স্টার্ট করছে? দেখেন এইখানে যখন উপরের দিকে এরকম ক্যান্ডেলের স্টিক গুলা তৈরি করা শুরু করে, রিজেকশন জোন গুলা, এই যে এই ক্যান্ডেল স্টিক গুলা কিন্তু রিজেক্ট হয়ে হয়ে এখানে শেষ করছে, এই রিজেক্ট হয়ে হয়ে এই জায়গাটায় শেষ করছে। এরকম এই নেগেটিভ পয়েন্টও শেষ করতে হবে। এখানে রিজেকশন ক্যান্ডেল গুলা এখান থেকে তৈরি হয়ে উপরের দিকে শেষ হতে হবে। তখনই আমরা বুঝতে পাবো হয়তোবা বাজারের সেল প্রেশার কিছুটা কমে আসছে, মানুষ এন্ট্রি নেওয়া শুরু করেছে, এন্ড সেখান থেকে হয়তোবা বাজারকে উপরে যেতে আমরা দেখতে পারি। আপাতত ভলিউমের কনসিস্টেন্সি যেসব সেক্টরে আছে সেগুলোতে ইনভেস্ট করার দিকে মনোযোগ দিন। আপনারা দেখে এসেছেন যে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। টেক্সটাইল এখনো আমি বলবো না যে খুব সেফ, বাট ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলোতে কিন্তু একটু ভলিউমের কনসিস্টেন্সি আছে, মানে এগুলো একটু সেফার। কেন? একদিন রেড হলে আরেকদিন গ্রিন দেখা যাচ্ছে। সো ইন্স্যুরেন্সও ইভেন আমি সাপোর্ট করি, কারণ ইন্স্যুরেন্স সেক্টরগুলো আসলেই আন্ডার ভ্যালুড অবস্থা আছে, এর থেকে খুব বেশি কম যাওয়ার চান্সেস আসলে খুবই কম। আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের একটা স্টক নিয়ে কথা বলতে চাই, যেমন পপুলার লাইফ নিয়ে হয়তো বা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, আমি পপুলার লাইফ বিভিন্ন ভিডিওতে শো করছি, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখেন পপুলার লাইফ কিন্তু অনেকদিন যাবত এই লেভেলটাতে ঘোরাফেরা করছিল। তারপরে যখন নিচে চলে যায়, আই থিঙ্ক এটার প্রাইস 42 টাকা পর্যন্ত এসে পড়ে। এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে আবার এই জোন ক্রস করে উপরেও চলে গিয়েছে। কিন্তু আপাতত এখানে আমার সমস্যাটা, প্রবলেমটা হয়ে গেছে যারা এই লেভেলে স্টক কিনেছেন তাদের জন্য কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গিয়েছে। তারা হয়তোবা শর্ট টার্মে যেই প্রফিটটা করবেন ভাবছেন সেটা এক্সপেক্ট এখন করতে পারছেন না। সো 53.8 পর্যন্ত এসে আছে, 53.3-তে আমরা একটা সাপোর্ট জোন হিসেবে দেখছি এখন। আনলেস খুব বড় কোনো প্রবলেম এসে পড়ে, এটা এখান থেকে ভেঙে এই পর্যন্ত আসাটা আপাতত আমি সাপোর্ট করছি না। মনে হচ্ছে না এটুকু পর্যন্ত আসবে। হয়তোবা আমরা লাইফ ইন্স্যুরেন্সে যেহেতু একটা বড় ভলিউম হয়েছে, অনেকগুলা ম্যাক্সিমাম স্টকই হচ্ছে কারেকশন হয়েছে, কালকে হয়তোবা আমরা কিছুটা গ্রিন দেখতে পারি বা মিশ্র বাজারও দেখতে পারি। তো আমার কথা হচ্ছে আপনারা যখন একটা স্টক তার রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে বা একটা সাপোর্ট ব্রেকআউট করে যখন 60 টাকায় আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে যেটা ড্র করা নাই, সে তার কাছাকাছি চলে যায়, তখন আহ, এই জায়গাটায় আসলে স্টক কিনাটা ঝুঁকিপূর্ণ। অবশ্যই চেষ্টা করবেন সাপোর্ট লেভেলের কাছাকাছি। আপনারা যারা চিন্তা করেন যারা এই লেভেলে স্টকটা কিনেছেন তারা কিন্তু এখনো লসে যাননি। এখানে আপনার সাপোর্ট লেভেলকে ধরে রেখেছে এবং হোপফুলি এই সাপোর্ট ভেঙে হয়তোবা আরো নিচে কখনো আহ, কখনো না, আমি বলছি যে অ্যাটলিস্ট শর্ট টাইমের মধ্যে যাওয়া হবে না। এখন দেখা যাক, আমি প্রবাবিলিটি নিয়ে কথা বলছি, এর ব্যতিক্রম হতেই পারে। বাজার কালকে কিরকম যাচ্ছে, বাজারের যে এই নেগেটিভ ফলের যে বড় বড় ক্যান্ডেল গুলা হচ্ছে, রেড ক্যান্ডেল গুলা, সেটার কতটুকু ইফেক্ট আমরা সেল প্রেশার হিসেবে দেখবো। আমি ভলিউম কম হয়েছে, টার্নওভার কম হয়েছে, অন্যান্য
রিসেন্ট ডেজ এর তুলনায়। সো সেটাকে আমি একটা ভালো প্লাস পয়েন্ট হিসেবে দেখছি। মানুষ একটু অ্যাওয়্যার আছে, কনসিয়াস আছে যে এখনই স্টক সেল করে দেওয়ার সময় না। সো সেই হিসাবে বাজার সেল প্রেসারে কিছুটা কমে আসছে বলে আমি আশা করছি। হয়তোবা সাপোর্ট লেভেলের কাছাকাছি আমরা যখন আবার এসে পড়বো, তখন এই সেল প্রেসারটা আমরা আরো কম দেখতে পাবো, এবং তখন থেকে বাজার হয়তোবা আবার ঘুরে দাঁড়ানোর দিকে আমরা আশা রাখতে পারি। এখন আনলেস এখানে গিয়ে আবারও রিজেক্ট হয়ে নিচের দিকে চলে আসে, তখন একটা ভয়ের জিনিস হতে পারে যে হয়তোবা বাজারকে আমরা আর একটা বড় কারেকশনে যেতে দেখতে পারি। বাট এর নিচে অনেকগুলা সাপোর্ট আছে, যারা বলেন যে সাপোর্ট লেভেল কাজ করে না, কারণ সাপোর্ট লেভেল তো আসলে একটা সিঙ্গেল সাপোর্ট লেভেল, একটা যখন ভেঙে যায় আরেকটাতে আসবে। আপনার দেখতে হবে কোনটা বড় সাপোর্ট লেভেল, কোনটা ছোট সাপোর্ট লেভেল। সো যখন একটা বড় পতন হচ্ছে, তখন কিন্তু ছোট সাপোর্ট লেভেল গুলো এভাবে কাজ করে না। আর ওভারঅল আমরা যদি আরএসআই ইন্ডিকেটর দিকেও তাকাই, কারেকশন কিন্তু অনেকটা হয়ে এসেছে। দেখেন এখানে যেখানে 80-র উপরে ছিল, 70-এর উপর ছিল, সেখান থেকে কিন্তু আরএসআই এখন 50-এর ঘরে এসে পড়েছে। আমরা যদিও মার্কেটের মধ্যে একটা বিয়ারিশ ভাব দেখতে পাচ্ছি, এমএসিডি ইন্ডিকেটর আমাদেরকে একটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। এখন প্রবলেম হয়ে গিয়েছে, এখানে গ্রিন বার গুলা শেষ করে কিন্তু রেড বার কিছু শুরু করেছে। এটা একটা চিন্তার বিষয়। কেন? কারণ যখন কয়েকটা রেড বার স্টার্ট করে দেয়, অ্যাটলিস্ট কয়েকটা দিন রেড বার দিয়ে কিন্তু গ্রিনের দিকে যাবে। দ্যাট মিনস যে আনলেস এই ব্লু লাইনটা আবারও অরেঞ্জ লাইনের উপর দিয়ে না ক্রস করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইন্ডেক্সে রিভার্সাল সিগন্যালটা পাচ্ছি না। সো আমাদেরকে কয়েকদিন দেখতে হবে, সিন্স আমরা কয়েকটা দুইটা রেড বার দেখে ফেলেছি, হোপফুলি 2-3-4 ওয়ার্কিং ডেজ লেগে যেতে পারে আবার গ্রিন বার দেখতে। সেখান থেকে হোপফুলি বাজার রিভার্সাল করবে, আমরা প্যানিক হব না আপাতত। আমি যেটা বরাবর বলে আসছি যে ফান্ডামেন্টাল স্টকস এর দিকে খেয়াল করুন আপনারা। যখন ইন্ডেক্স কারেকশন হচ্ছে, লো প্রাইসে ফান্ডামেন্টাল স্টকস পাওয়া যাচ্ছে, ভালো পারফর্মিং স্টকস পাওয়া যাচ্ছে, ভালো ফিনান্সিয়ালি ব্যাকড কোম্পানিজ পাওয়া যাচ্ছে, পলিটিক্যালি ব্যাকড কোম্পানিজ পাওয়া যাচ্ছে, সেগুলোর দিকে নজর দিন। ট্র্যাশ শেয়ার বা জাঙ্ক শেয়ারস এগুলাতে আসলে আপনার ঝুঁকি অনেক বেশি। আর এই মুহূর্তে বাজার যেভাবে আগাচ্ছে, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল স্টকগুলোর ভবিষ্যৎ সামনে খুবই ভালো। জুন ক্লোজিং এর বিভিন্ন স্টকস এর ডিভিডেন্ড দিচ্ছে, ভালো ডিভিডেন্ড দিয়েছে এরকম, ভালো ইপিএস দিচ্ছে এরকম কোম্পানির দিকে নজর রাখুন। অবশ্যই সামনে ভালো প্রফিট করার সুযোগ আছে। আহ, আপাতত আজকের জন্য এখানেই শেষ করছি। হোপফুলি আমরা প্যানিক করব না। আপনারা এটাতে খেয়াল করুন যে টপে নয়, বটমে স্টকস কিনুন। তাহলে পুঁজিবাজারের অ্যাটলিস্ট আপনি বড় ধরনের ধরাশায়ী থেকে আহ, বেঁচে থাকতে পারবেন। আজকের জন্য একটু কিছু ছিল। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, রেগুলার ভিডিওস এবং মার্কেট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই আপনাদের মতামত এই পতন নিয়ে জানাবেন কমেন্ট সেকশনে। আমি রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করি। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।